সেই 2 ঘন্টা যাবৎ ওরা চারজন মিলে গল্প করছে। তানভীর এর মাঝে একবার সেখানে উকি দিয়ে চলে আসলো। ঘরের ভেতর সে ঢোকেনি, নিজের রুমে বসে সে ক্রিকেট ম্যাচ দেখছে আর কিছুক্ষণ পর পর তার অফিসের ম্যানেজারের সাথে বকবক করছে। অনেকক্ষণ গল্প করার পর নিশাত বলল, সোহাইলা, অনেকক্ষণ তো হলো, তুমি না হয় এখন একটু তানভীর ভাইয়ার সাথে সময় কাটাও। 2 ঘন্টা বাদেই তো লাঞ্চ সেরে আবার পার্লারে ছুটতে হবে। যাচ্ছি আপু। হ্যাঁ, আমিও যাই। রফিককে একটা ফোন করি, ওখানে অনুষ্ঠানের আয়োজন কেমন চলছে তা জানা দরকার। সোহাইলা তার বেডরুমে এসেছে। তানভীর ওর দিকে একবার তাকিয়েই টিভির দিকে মুখ ফিরিয়ে নিল। সোহাইলা গুটি গুটি পায়ে এসে তানভীরের পাশে বসেছে। তানভীরের মনোযোগ টিভির দিকেই। কিছুক্ষণ সে তানভীরের মুখের দিকে তাকিয়েছিল এই আশায় যে তানভীর তাকে কিছু বলবে। তানভীরকে কিছু না বলতে দেখে সুহাইলা নিজেই বলতে শুরু করলো, কি করছেন? সানি লিওনের আইটেম সং দেখছি। মিথ্যা কথা কেন বলছেন? আমি তো দেখতে পাচ্ছি আপনি খেলা দেখছেন। দেখতেই যখন পাচ্ছ তখন জিজ্ঞাসা কেন করছো? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হলো, কি দিয়ে কথা শুরু করব সেটা বুঝে পাচ্ছিলাম না, তাই আর কি। আচ্ছা, আপনি তো আমাকে একবারও বললেন না আপনাকে তুমি করে বলতে। আমার সব কাজিনদের হাজবেন্ডরা বিয়ের রাতেই বলে দিয়েছে ওনাদেরকে তুমি করে বলতে, অথচ আপনি এখনো বললেন না। এখন তুমি কি চাচ্ছ আমি তোমাকে বলবো যে আমাকে তুমি করে বলো লক্ষ্মীটি? হ্যাঁ, চাচ্ছি। এত ঢং কোথায় পাও সোহাইলা? আমাকে তুমি করে বলতে ইচ্ছে হচ্ছে তো সোজাসুজি বলা শুরু করলেই তো পারো। এটা আবার আমার মুখ থেকে শোনার কি আছে? অবশ্যই আছে। আর ঢং আপনার সাথে করব না তো কার সাথে করব? আমার কি আরো 10-12টা হাজবেন্ড আছে নাকি? হাজবেন্ড তো আমার একটাই, সেটা হচ্ছেন আপনি। আমি সারাদিন আপনার সাথে ঢং করব আর আপনাকে এইসব সহ্য করতে হবে। সোহাইলার কথা শুনে কাছে এগিয়ে যাচ্ছে তানভীর। ধীরে ধীরে সোহাইলা খাটের ওপরে শুয়ে পড়ল। 2 হাতে সোহাইলার কাঁধ চেপে ধরল তানভীর। কি ঢং করবে আমার সাথে তুমি? গত রাতের মতো সোহাইলা এখনো ভয় পাচ্ছে, তবে সেটা প্রকাশ হতে দিচ্ছে না। কোনোভাবেই প্রকাশ হতে দেওয়া যাবে না। তানভীরের ভেতর পর্যন্ত পৌঁছাতে হবে তাকে। লজ্জা, ভয়, জড়তা ব্যাপারগুলো কোনোভাবেই তাদের মাঝে আনা যাবে না। লাজ লজ্জার বালাই ছেড়ে তানভীরকে আঁকড়ে ধরতে হবে তার। তানভীরের চোখ বরাবর চোখ রাখল সোহাইলা। ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, অনেক ধরনের ঢং করব, এখনই তো সব বলা যাবে না। আস্তে আস্তে একটা একটা করে ঢং দেখাবো। তোমার সাথে আহ্লাদ করে কথা বলবো, তোমাকেও আমার সাথে আহ্লাদ করতে হবে। তানভীর সোহাইলার কথা শুনে হাসছে। তোমরা মিডিল ক্লাস মেয়েরা পারো বটে। তোমাদের অভিনয় এত নিখুঁত। আমার চোখ দেখে কি মনে হচ্ছে আমি অভিনয় করছি? একদমই না। এই জন্যই তো বললাম তোমাদের অভিনয় খুব নিখুঁত। বোঝার কোনো উপায় নেই যে তোমরা অভিনয় করছো। বোঝা যায় না বলছো? তাহলে তুমি বুঝলে কিভাবে? এমন অনেকেই দেখছি তোমার মতো মিডল ক্লাস ফ্যামিলির। সবার সাথে আমাকে মিলাচ্ছ কেন? আমি তো ওদের মতো না। গত রাতেই তুমি আমার সাথে প্রথম কথা বলেছ। আরও কিছুদিন যাক, আমার সাথে কিছুদিন মন খুলে মিশে দেখো, এরপর না হয় আমাকে বিচার করো যে আমি ভালো না খারাপ। তোমার সাথে সম্পর্ক শুধুমাত্র বিনিময়ের। গতরাতে যে ডিল তোমার সাথে করেছি সেভাবেই আমাদের সম্পর্ক থাকবে। এর চেয়ে বেশি কিছু আশা করো না। মনটা আমার। এই মনে আমি কি আশা পুষে রাখবো সেটা একান্তই আমার ব্যাপার। এখানে তোমার হস্তক্ষেপ চলবে না তানভীর। তোমার খুশি, যা ইচ্ছা করতে পারো। পরে আশা পূরণ না হলে ধাক্কা তুমিই খাবে, আমি না। কথাটা বলেই সুহাইলাকে ছেড়ে উঠে দাঁড়ালো তানভীর। ড্রেসিং টেবিলের ওপর থেকে ওয়ালেটটা হাতে নিল তানভীর। সেটার ভেতর থেকে একটা ক্রেডিট কার্ড বের করে সুহাইলাকে দিল। এটা রাখো। কি করব এটা দিয়ে? এটাতে 5 লক্ষ টাকা আছে, আরো বেশি থাকতেও পারে। প্রতি মাসে আমি কার্ডে টাকা জমা করে দিব, যত খুশি খরচ করো। আলমারিতে 15 লাখ টাকা ক্যাশ আছে। ইনস্ট্যান্ট ক্যাশ প্রয়োজন হলে সেখান থেকে খরচ করো। আর যদি মাস শেষে হওয়ার আগে আলমারি বা কার্ডের টাকা শেষ হয়ে যায় তাহলে আমাকে বলো। এত টাকা দিয়ে আমি কি করব? নিজে খরচ করবে, বন্ধু বান্ধবদের পেছনে খরচ করবে, নিজের ফ্যামিলিতে কিছু দিবে। ফ্যামিলিতে দিবে কেন? আর আমার বাবা কি ভিখারি নাকি?
আলহামদুলিল্লাহ, আমার বাবা ভাই যা কামায় তাতে তাদের থেকে খরচ করেও আমার আম্মা প্রতি মাসে 20,000 টাকা জমায়। অতএব তোমার কাছ থেকে নেওয়ার কোনো প্রশ্নই আসছে না। তাছাড়া আম্মা আমাকে শিক্ষা দিয়েছে অপব্যয় না করার। এত টাকা আমার লাগবে না। আমার যখন প্রয়োজন হবে তা আমি তোমার কাছ থেকেই চেয়ে নিব। তোমাকে যা দিচ্ছি তা নিয়ে নাও। এত নীতিবাক্য শোনার ইচ্ছা আমার নেই। কথাটা বলেই তানভীর রুম থেকে বেরিয়ে গেল। সুহাইলাকে পাল্টা কিছু বলার সুযোগ দিল না তানভীর। রুম থেকে তানভীর বের হওয়া মাত্রই সাবা ফোন করলো সুহাইলার নাম্বারে। ফোনে কথা বলছে তারা দুই বোন। তানভীরের বাবা ফাহিম আর নিশাত ড্রয়িং রুমে বসে কথা বলছে। ওই তো তানভীর এসেছে, বসো এখানে, তোর সাথে কথা আছে। কি ব্যাপারে? আজ রাতে বউ ভাত শেষে সুহাইলাকে নিয়ে তুই তোর শ্বশুর বাড়িতে যাবি কেন? আমার কথা এখনো শেষ হয়নি। এটা নিয়ম, তাই যাবি। তোর সাথে ফাহিম আর নিশাতও যাবে। আমি যাব না ওই বাড়িতে। আর কিসের নিয়ম শুনি? যেখানে বিয়েটাকেই আমি বিয়ে মানছি না, সেখানে এত ফালতু নিয়ম মানার কোনো প্রশ্নই আসছে না। তুই এমন চেঁচাচ্ছিস কেন রে? আঙ্কেল তো তোকে খারাপ কিছু বলেনি। অবশ্যই বলেছে। বাবা জানে আমি ওই টাইপ মানুষ পছন্দ করি না। তার উপরে ওদের বাড়ি আমার একদম ভালো লাগেনি। তবুও বাবা বলেছে ওখানে যেতে। ওখানে আমি থাকতে পারবো না। ওদের বাড়ি নিয়ে তোর কি সমস্যা? সুন্দর না? কেমন যেন ভাঙাচোরা টাইপ, জঙ্গল জঙ্গল মনে হয়েছে আমার কাছে। তুই সোহাইলাদের বাড়িতে গিয়েছিস একদিন, তাও আঙ্কেল বলল তুই নাকি জাস্ট 10 মিনিট বসেছিলি। এই সময়ের মধ্যে তুই আবিষ্কার করে ফেললি সোহাইলাদের বাড়ির জঙ্গল। দেখেন তানভীর ভাইয়া, এইসব হচ্ছে আপনার ওই বাড়িতে না যাওয়ার ধান্দা, বুঝতে পারছেন? ওদের বাড়ি পুরানো জঙ্গল টাইপ, এগুলো কোনো যুক্তি না। নিচ থেকে চেঁচামেচি শুনতে পেয়ে সোহাইলা ফোন রেখে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তানভীরকে বলতে শুনেছে, আমি সোহাইলাদের বাসায় যাব না, ব্যাস। সোহাইলা পেছন থেকে বলো, কেন যাবে না তুমি? কি সমস্যা আমাদের বাসায়? তোমার বাসা ভাঙাচোরা, পুরাই একটা জঙ্গল, আমি যাব না সেখানে। হুম হুম, তোমাকে তো খুশি হওয়ার কথা তানভীর। তোমাকে কষ্ট করে জঙ্গল দেখার জন্য সুন্দরবনে যেতে হবে না। তোমার শ্বশুর বাড়িটা নিজেই একটা জঙ্গল। 20-30 মিনিট সময় ব্যয় করলেই তুমি জঙ্গল থেকে ঘুরে আসতে পারবে। জঙ্গল দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। তোমার মন চাইলে তুমি যেতে পারো। আমি তো যাবই, সাথে করে তোমাকেও জঙ্গলে নিয়ে যাব। তানভীর মেজাজটা খারাপ করে ওপরে চলে গেছে। ফরহাদ সাহেব ছেলের পেছনে ফাহিমকে পাঠালেন ওকে বোঝানোর জন্য। ফাহিমকে অসম্ভব ভালোবাসে তানভীর। ও বুঝিয়ে বলে নিশ্চয়ই রাজি হবে। নিশাত ফরহাদ সাহেবকে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, বাড়ি আবার জঙ্গল হয় কিভাবে? জানি না আমি। এই কথা বলছে তাকেই জিজ্ঞাসা করো। আসলে আপু, আমাদের বাড়িটা অনেক পুরানো। কম করে হলেও 35 বছর তো হবেই। আমাদের বাড়ির আশেপাশে অনেকটুকু খালি জায়গাও আছে। যখন বাড়ি করা হয় তখনই আমার দাদা বিভিন্ন গাছগাছালি লাগিয়েছিল। প্রতিটা গাছ এই 35 বছরে বিশাল সাইজ হয়ে গেছে। রাতের বেলা অনেকটা দেখতে ভুতুড়ে মনে হয়। তানভীর ভাইয়া তো গিয়েছে সকালে, তাহলে তো ভুতুড়ে মনে হওয়ার কথা না। সকালে গিয়েছে বলেই তো যে বাড়িটা জঙ্গল, রাতে গেলে তো বলতেও ওটা একটা ভূতের আড্ডাখানা। হ্যাঁ, ঠিক বলেছ। শোনো আপু, মূল কথা হচ্ছে তানভীর আমাকে পছন্দ করে না, তাই ওর কাছে আমার সব কিছুই খারাপ লাগে। রিসেপশন পার্টি শেষ করে বাপের বাড়ি যাচ্ছে সুহাইলা, সাথে তানভীরও আছে। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে আছে। পেছনের সিটে বসে আছে ওরা দুজন। সামনের সিটে নিশাত আর ফাহিম বসে আছে। ফাহিম কার ড্রাইভ করছে। সুহাইলার বাবার বাড়ির আত্মীয়রা আরো 1 ঘন্টা আগেই রওনা হয়েছে। নতুন জামাইকে বরণ তো করতে হবে। তানভীরের মুখ দেখে সুহাইলার তুমুল হাসি পাচ্ছে। বহু কষ্টে হাসি চেপে রেখেছে সে। তানভীরের খানিকটা কাছে এসে বসল সুহাইলা। পাখিটা এমন গাল ফুলিয়ে আছে কেন? তানভীর চোখ গরম করে সুহাইলার দিকে তাকালো। সুহাইলা এবার হেসে দিল। সামনে বসে ফাহিম আর নিশাতও হাসছে। তানভীরের রাগ আরো বেড়ে যাচ্ছে, কিন্তু কাউকে কিছুই বলছে না। পাখিটা কি জানে সে গাল ফুলিয়ে বসে থাকলে তাকে পুরোপুরি ভুতুম পেঁচার মতো দেখা যায়? কাকে ভুতুম পেঁচা বলছো তুমি? আমার পাখিটাকে। আমি দেখতে তোমার চেয়ে অনেক বেশি সুন্দর। বুঝে শুনে কথা বলো আমার সাথে। আর পাখি পাখি করছো কেন, হ্যাঁ?
আমার নাম কি পাখি নাকি? আমার নাম তানভীর, শুনেছ? হ্যাঁ, আমার পাখিটা। এই, তুমি কি, হ্যাঁ, দেখতে পাচ্ছ না তোমার এই পাখি ডাকটা আমার মোটেও পছন্দ হচ্ছে না? তবুও বারবার এই এক কথা বলছো কেন? সোহাইলা আপনাকে আদর করে পাখি ডাকছে ভাইয়া, এটাও বোঝেন না? এসব পাখিটাকি ডাক কেমন যেন খ্যাত খ্যাত মনে হয়, এগুলো আমার পছন্দ না। ও, পাখি ডাকটা তোমার পছন্দ হয়নি? তাহলে কি ডাকবো? জানো ডাকি? এই সমস্ত মিডিল ক্লাস কথাবার্তা তুমি তোমার কাছেই রাখো, আমাকে এইসব শোনাতে আসবে না। তাহলে ও তোকে কি বলে ডাকবে রে তানভীর? সুইট হার্ট, হানি, বেবি এসব বলবে? শুরু করেছিস তোরাও। সবাই মিলে কিন্তু আমাকে তোরা মেন্টালি প্রেশার দিচ্ছিস। তোমাকে একটু আদর করে ডাকলাম আর তুমি কিনা বলছো তোমাকে মেন্টালি প্রেশার দিচ্ছি। আমার আদরটাকে তুমি মেন্টালি প্রেশার মনে করছো? এই শোনো, তোমার এই মুখের আদরের আমার কোনো দরকার নেই। আদর দেখাতে ইচ্ছে হলে আসো, আমার কোলে এসে বসো, এরপর যত খুশি আদর দেখাও। তোমার ওই শুকনা আদর আমার পছন্দ হচ্ছে না। তানভীরের কথা শুনে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল সোহাইলা। নিশাত ফাহিমও চুপ। তানভীরের কাছ থেকে খানিকটা দূরে সরে যেতে চাচ্ছিল সে। ঠিক সেই সময় সোহাইলার কাঁধে হাত ধরে আবারও কাছে টেনে আনলো তানভীর। দুই হাতে পেঁচিয়ে ধরে রেখেছে সোহাইলাকে। কি এখন দূরে যাচ্ছ কেন? খুব তো আদর দেখাচ্ছলে, ইচ্ছে হচ্ছিল তোমার, তাই না? আসো, এখন আদর দেই। তানভীর, সামনে দুজন মানুষ বসে আছে তো, কি সমস্যা? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার কাছে আসবে, এটা অন্য কেউ দেখলে সমস্যা কোথায়? তাছাড়া ফাহিম তো আর দূরের কেউ না। তুমি তো জানো ফাহিম আমাদের বন্ধুদের সামনেই নিশাতের হাতে কপালে কিচ করে। শুধু ফাহিম না, অন্যান্য বন্ধুরাও তাই করে। তাহলে তুমি কেন এমন সংকোচ করছো? আসলে কথা হচ্ছে, তুমি আমাদের সোসাইটি থেকে বিলং করো না, বুঝেছো? আমাদের কাছে এইসব খুবই নর্মাল ব্যাপার, অনেকটা ডাল ভাতের মতো। তোমাদের সোসাইটিতে এইসব চলে না, তাই তোমার এই অবস্থা। শোনো মেয়ে, এসব বাদ দাও। তুমি এখন থেকে আমার কথা মতোই চলবে। যখন যেভাবে বলবো সেভাবেই চলতে হবে। নাও, এখন আমার ঠোঁটে চুমু দাও। সোহাইলা চোখ গোল গোল করে তাকিয়ে আছে তানভীরের মুখের দিকে। লজ্জায় জমে যাচ্ছে সে। কেমন মানুষ উনি? এভাবে কিভাবে জলজ্যান্ত দুটো লোকের সামনে তানভীর এমন আবদার ধরেছে? খালি ঘর হলে এতক্ষণে সোহাইলা হয়তো লাজ লজ্জা ধামা চাপা দিয়ে তানভীরের আবদার মেটাতো, কিন্তু মানুষের সামনে কিভাবে সম্ভব? তানভীর আবারও বলতে শুরু করলো, কি, শখ মিটে গেছে আদর করার? তানভীর, থাম তো। মেয়েটাকে এমন জোর করছিস কেন? ওর উপর জোর খাটানোর অধিকার আমার আছে, তাই খাটাচ্ছি। যা করার বাসায় যেয়ে তো করতেই পারবি। এখন আপাতত বাদ দে। মেয়েটা এরকম পরিস্থিতিতে অভ্যস্ত না, ওর দিকটাও তো তোকে বুঝতে হবে। সোহাইলা দেখলো কথা বলতে বলতে গাড়ি তার বাসার সামনে এসে পড়েছে। মনে হচ্ছে কলিজায় পানি ফিরে এসেছে ওর। যাক, এখনই গাড়ি থেকে নামা যাবে। তানভীর আর জোর করতে পারবে না। ফাহিমকে সোহাইলা বলল, ভাইয়া ভাইয়া রাখেন, এটা আমাদের বাসা। ওই যে সাদি আর সাবা দাঁড়িয়ে আছে। গাড়ি থামানো মাত্রই তানভীরের দুই হাতের দেওয়াল থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেমে পড়ল সোহাইলা। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল ওর, লজ্জা আর চিন্তায়। এখন মনে হচ্ছে বুকের ওপর থেকে পাথর নেমেছে। ওদের দুজনকে বরণ করে ঘরে এনেছে সোহাইলার নানি। আধা ঘন্টার মতো ড্রয়িং রুমে বসেছিল ওরা। সাবা আর সোহাইলার কাজিনরা তানভীরের সাথে দুষ্টুমি করছে খুব, কিন্তু তানভীর নিজের মতো করে চুপচাপ বসেছিল। তেমন একটা কথা সে বলেনি। যত সম্ভব কথা সব ফাহিমই বলেছে। দোতলার শেষ মাথার রুমটাতে থাকতে দেওয়া হয়েছে তানভীর আর সোহাইলাকে। এর পাশের রুমেই ফাহিম আর নিশাত থাকার ব্যবস্থা করা হয়েছে। শেষের রুমটা থেকে স্পষ্ট চাঁদ দেখা যায়। খাটের উপর অর্ধেকটা জুড়ে চাঁদের আলো দখলে থাকে। সোহেলার কাঁঠাল চাপা ভীষণ পছন্দ। সাদি নিজ হাতে আজ ঘরটাকে সাজিয়েছে কাঁঠাল চাপা দিয়ে। সচরাচর এই রুমটাতে থাকা হয় না সোহাইলাদের বাড়ির কারোরই। নিচের তলাতেই সবাই থাকে, ওপরের 4টা রুমই খালি থাকে। কখনো মেহমান আসলে উপর তলায় থাকার ব্যবস্থা করা হয়। কখনো যদি সোহাইলা বা সবার জ্যোৎস্নায় গা ভিজিয়ে ঘুমোতে ইচ্ছে হয়, তাহলে দুই বোন মিলে এসে এই ঘরটাতে থাকে। আজ তানভীরের সাথে এই রুমটাতে থাকবে সে।
ঘরে ঢোকার সাথে সাথে কাঁঠাল চাপার মিষ্টি সুবাস নাকে এসে লাগলো সোহাইলার। সাবা আর এক চাস্তো বোন ওদের দুজনকে রুমের কাছে দিয়েই আবারও ফিরে গেল। জানালার পাশে সোহাইলা চলে এলো চাঁদ দেখতে। ভরা পূর্ণিমা আজ, অসম্ভব ভালো লাগছে তার। ইস, তানভীর যদি ওর সাথে স্বাভাবিক থাকতো তাহলে রাতটা হতো অন্যরকম, একদম স্বপ্নের মতো। কিন্তু সে তো... কথাগুলো ভাবতে ভাবতেই তানভীরের স্পর্শ অনুভব করলো সোহাইলা। দুই হাতে তার কোমর চেপে ধরেছে শক্ত করে তানভীর। তানভীরের বুকের সাথে পিঠ লেপ্টে আছে সোহাইলার। কানের কাছে ফিসফিস করে তানভীর বলল, তখন ওভাবে পালিয়ে আসলে কেন? সোহাইলা তানভীরের দিকে ঘুরে গলা পেঁচিয়ে ধরল তার। চোখে চোখ রেখে বলল, পালিয়ে এসেছি? কখন? তখন যে বললাম ঠোঁটে চুমু খেতে, বাসার সামনে আসা মাত্রই তুমি তো রীতিমতো পালিয়ে গেলে। তো আমি কি করব? তোমার বন্ধু, বন্ধুর বউ সবার সামনে আছে, আর তুমি কিনা উল্টোপাল্টা আবদার করছো। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এতটাও ভালো মানুষ সাজার প্রয়োজন নেই সোহাইলা। তোমার প্রয়োজনে কতটা নির্লজ্জ হতে পারো সেটা আমার ভালো করেই জানি। তানভীরের কথাটা কাটার মতো বিঁধল সোহাইলার গায়ে। তানভীরের গলা ছেড়ে দিয়ে বলল, তুমি আমাকে এতটা খারাপ কেন ভাবো তানভীর? আমার মাঝে কি খারাপ কিছু দেখেছো? তোমরা সব কয়টাই একই ধাঁচের, নতুন করে দেখবা বা জানার কিছুই নেই। আমি তো সেরকম না তানভীর। একটাবার তুমি আমাকে তোমার বউ হিসাবে কাছে টেনেই দেখো না। শোনো সোহাইলা, বারবার তোমাকে এক কথা বলতে আমি পারবো না। তোমার সাথে আমার যে কথা হয়েছে সেটাই ফাইনাল। তোমার টাকার খোরাক আমি মেটাবো, আর আমার শরীরের খোরাক তুমি মেটাবে। এবার আমি যখন যেখানে যেভাবে আবদার করব সেভাবেই তোমাকে সেটা পূরণ করতে হবে। কোনো ধরনের এক্সকিউজ আমি শুনতে চাই না। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? পবিত্র একটা সম্পর্ককে তুমি কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে আসছো? তুমি যেটা বলছো সেটা হচ্ছে পতিতাবৃত্তি। এখন তুমি কি বলছো আমি আমার নিজের হাজবেন্ডের সাথে ভালোবাসার সম্পর্কটাকে পতিতাবৃত্তির নাম দিয়ে দিব? তুমি কি নাম দেবে সেটা তোমার মাথা ব্যথা, আমার না। আর সম্পর্কের পবিত্রতার বাণী তোমার মতো মেয়েদের মুখে মানায় না। কেন মানায় না? কি করেছি আমি? খোঁজ নিয়ে দেখো তো, তোমার নামে কোনো অপবিত্র সম্পর্কে আমি আজ পর্যন্ত জড়িয়েছি কিনা। এত কথা বলে লাভ নেই। তুমি কি আমার ইচ্ছা মতো চলবে নাকি চলবে না সেটা বলো। না চললে কি হবে? কি আবার হবে? তুমি যদি আমার খোরাক না মেটাতে পারো তাহলে অন্য কাউকে নাইট পার্টনার করতে হবে খোরাক মেটানোর জন্য। কি? হুম। টাকা ছেটালে তোমার মতো মেয়েদের অভাব পড়ে না। তোমার মেন্টালিটি এত চিপ! ছি! তোমার চেয়ে ভালো আছি আমি। অ্যাটলিস্ট মনে যা আসে তা মুখেও থাকে। তোমার মতো মনে একটা আর মুখে আরেকটা না। তোমার কাছে কি মনে হচ্ছে না তুমি অযথাই আমাদের ম্যারিড লাইফটাকে কমপ্লিকেটেড করছো? বারবার এক কথা ভুলে যাও কেন? যা হয়েছে সেটা শুধু একটা ডিল, বিয়ে না। তুমি... আর কোনো কথা না। যাও, ফ্রেশ হয়ে আসো। এসব মেকআপ টেকআপ আমার অসহ্য লাগে। এসব হাবিজাবি নিয়ে তোমাকে কাছে টানতে পারবো না। কথাটা তোমার কথা শুনে তো আর আমার চাহিদা মিটবে না। তুমি কি ফ্রেশ হয়ে আসবে নাকি আমি অন্য কারোর সন্ধানে বের হব? সোহাইলা আর কথা বাড়ালো না। লাগেজ থেকে কাপড় বের করে চলে যাচ্ছে ওয়াশরুমে। গত রাতের মতো আজও তৈরি হতে হবে তাকে তানভীরের জন্য। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজছে সোহাইলা। শাওয়ারের পানিতে চোখের পানিগুলো ধামাচাপা পড়ছে। এভাবে আর কতদিন চোখের পানিগুলো শাওয়ারের পানির নিচে ধামাচাপা পড়বে? কতদিন ওয়াশরুমের দেওয়ালগুলো ওর চাপা কান্নার সাক্ষী হবে? সে কথা জানা নেই সোহাইলার। খুব ভোরে ফজরের নামাজ পড়ে রুম থেকে বের হতে যাচ্ছিল সোহাইলা। ঠিক সেই সময় নিশাতের মুখোমুখি হয়ে গেল সে। কি ব্যাপার আপু, এত সকালে ঘুম থেকে উঠে পড়লে যে? আমি তো নামাজ পড়তে ভোরে উঠি, এরপর আবার ঘুমিয়ে যাই। আজ আর ঘুমাতে ইচ্ছা হচ্ছে না। তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখতে ইচ্ছে হলো, তাই বেরিয়ে এলাম। ও, চলো তাহলে তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়। বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে সোহাইলা। নিচের তলায় ড্রয়িং ডাইনিং সহ মোট 6টা রুম, আর ওপর তলাতে 4টা। নিচের রুমগুলোর তুলনায় উপরেরগুলো একটু বেশি বড়। পুরো বাড়িটাতে আলাদা করে বারান্দা শুধু একটা রুমেই আছে।
সেটা হচ্ছে উপরতলার পূর্ব দিকের রুমটাতে। বাড়িটা অনেকটা স্কুলের মতো দেখতে। একটা বড় সড়ো বারান্দা, পাশাপাশি সব কয়টা রুম। এই বারান্দার ওপর দিয়েই সবার ঘরে আসা যাওয়া করা যায়। বাড়িটাতে আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। সব কয়টা ঘরের দরজা জানালা কাঠের তৈরি, দরজাগুলোতে হালকা নকশা করা। আজকাল এমন দরজা জানালাওয়ালা ঘর দেখাই যায় না। অনেক পুরানো বাড়ি কিনা, তাই হয়তো বাড়ির নকশাটা এমন। কিন্তু মন্দ লাগছে না নিশাতের। বেশ লাগছে তার এই বাড়িটাকে ঘুরে বেড়াতে। মনে হচ্ছে কত বছর পর ভিন্ন কিছু দেখছে সে। পুরো বাড়ি ঘোরা শেষে ছাদে আসলো নিশাত। এসেই তার মনটা ফুরফুরে হয়ে গেল। পুরো ছাদ জুড়েই ফুলের গাছ। কিন্তু সবচেয়ে বেশি যেটা তাকে টানছে সেটা হচ্ছে ছাদের একপাশে বড় একটা বালতিতে 5-6টি পদ্ম ফুলের মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে। ফুলের ওপর হালকা হাত বুলাতে বুলাতে নিশাত বলল, কত বছর পর পদ্ম দেখছি। 6 বছর আগে একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন শেষবারের মতো দেখেছিলাম। এরপর আর গ্রামে যাওয়া হয়নি, তাই আর পদ্ম দেখাও হয়নি। তোমার পছন্দ? ভীষণ। তুলে দিব একটা? না না, ওখানে বেশি ভালো লাগছে। ছাদের ওপর থেকে বাড়ির আশপাশে চোখ বুলাচ্ছে নিশাত। সত্যি, বাড়িটাতে অনেকগুলো গাছ আছে, তাও আবার বিশাল সাইজের। কিন্তু তানভীর জঙ্গল কেন বলল সেটা একদমই মাথায় আসছে না নিশাতের। সব মিলিয়ে কত সুন্দর বাড়িটা। এমন বাড়ি দেখা আজকাল মেলে নাকি? হতে পারে পুরানো, কিন্তু সুন্দর তো। যে কারোরই মন ভালো হয়ে যাবে এখানে আসলে। তানভীরটা আসলেই একটা অন্ধ। না সোহাইলার ভালো দিকগুলো তার নজরে পড়ছে, আর না সোহাইলার এত সুন্দর বাড়িটা তার নজরে পড়ছে। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল নিশাত। হঠাৎ তার নজরে পড়ল সোহাইলার ডান হাতের কবজিতে কালশিটে দাগ বসে আছে। হাতে ব্যথা পেয়েছো কিভাবে সোহাইলা? ব্যথা পাইনি। তানভীর গত রাতে হাতটা শক্ত করে চেপে ধরেছিল, তাই এমন দাগ বসে গেছে। তাই বলে এত শক্ত করে ধরবে? তুমি কিছু বলনি? আপু, ও আমার হাতটা শক্ত করে ধরাতে যতটা না ব্যথা পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পাই ওর কথায়। কী সব বলো আমাকে? শুনলেই গা ঘিন ঘিন করে। ওই কথাগুলো আবার বলেছে? হুম, গত রাতে আবার বলেছে। আবার কেন? কথার সূত্রপাত হয়েছে আমি কেন ওকে গত রাতে গাড়িতে চুমু খাইনি। আমি ওকে বলেছিলাম যে গাড়িতে দুজন লোক বসা ছিল, তাদের সামনে কিভাবে? পরে ও বলল এতটাও ধোয়া তুলসী পাতা সাজার প্রয়োজন নেই। আমার মতো মেয়েরা কতটা নির্লজ্জ হতে পারে এসব তার জানা আছে। সে যখন যেভাবে বলবে সেভাবেই তার আবদার মিটাতে হবে। বিনিময়ে সে আমাকে টাকা দিবে, আর আমি যদি না মিটাই তাহলে সে অন্য মেয়ের কাছে যাবে। অন্য মেয়ের কাছে যাবে বলেছে এটা? হুম। কি বলো? আমার জানা মতে তানভীর ভাইয়ের এইসব মেয়ে মানুষের বাজে নেশা নেই। এমনকি বিভিন্ন পার্টিতে কত মেয়েরা আসে, শর্ট জামা কাপড় পরেও আসে, গায়ে পড়ে তানভীর ভাইয়ের সাথে কথা বলতে চায়। তবুও কখনোই দেখিনি ভাইয়া ওইসব মেয়েদের দিকে নজর দিয়েছে। বরাবরই এইসব মেয়েদেরকে এড়িয়ে যেতে দেখেছি। কি জানি আপু, ও কেন সেসব কথা আমাকে বলছে সেটা ওই ভালো জানে। ভাইয়া যে কেন এমন করে, 20 বছর আগের ঘটনাকে ধরে রেখে শুধু শুধু নিজের লাইফটাকে কমপ্লিকেটেড করার কোনো মানে হয় না। ওনার মা তো ওনাকে রেখে দিব্যি ভালো আছেন, তাহলে উনি কেন নিজের জীবনটাকে এমন বিষিয়ে তুলেছেন? এই কথা এখন ওনাকে কে বোঝাবে? খুব কষ্ট লাগে জানো ওর মুখে যখন ওই সমস্ত বাজে কথাগুলো শুনি। তোমাকে কিছু কথা বলি। 10 বছর আগে তোমার সাথে যখন ফাইমের ব্রেকআপ হয়, এরপর ওর অসুস্থতা এবং ওর অবস্থা খুবই ভয়ানক হয়ে গিয়েছিল। বলতে পারো সে 80% পাগল হয়ে গিয়েছিল। আমার বাবা আর আমার শ্বশুর অনেক দিনের পুরানো বন্ধু ছিলেন। তখন আমি এসএসসি এক্সাম দিয়েছি। তখন ফাহিমকে আমি ভাইয়া বলেই ডাকতাম। আমার বড় ভাইয়ের সমবয়সী ছিল ফাহিম। বলতে পারো অনেকটা বন্ধুর মতো ছিল ওরা। ফাহিমের নিয়মিত আসা যাওয়া ছিল আমাদের বাসায়। এসএসসি এক্সাম শেষে তো কোনো কাজই নেই, তো আম্মু একদিন বলেছে চল ফাহিমদের বাসায় যাই। শুনেছি ও নাকি অসুস্থ। ওকে দেখেও আসলাম, তোর আন্টির সাথেও একটু গল্প করে আসলাম। আমি আর আম্মু জানতাম ফাহিম অসুস্থ, কিন্তু ওর কি হয়েছে সেটা আমি বা আম্মু কেউই জানতাম না।
আম্মু আর ভাইয়া সব জানতো, কিন্তু বাসায় কিছুই বলেনি। ওদের বাসায় পা দেওয়া মাত্রই দেখি পুরো ড্রয়িং রুম, ডাইনিং রুম একেবারে জুড়ে কাচ আর কাচ। দোতলায় ফাহিমের রুম ছিল, ওর দরজার বাহির থেকে লক করে রাখা ছিল। ও ভেতর থেকে কন্টিনিউ দরজা ধাক্কাচ্ছে আর চেঁচাচ্ছে, আমি তোমার কাছে যাব। ড্রয়িং রুমের সোফায় বসে আমার শাশুড়ি কাঁদছে, আর আমার দেবরের হাতে ব্যান্ডেজ করছে। আম্মুকে দেখা মাত্রই আমার শাশুড়ি আম্মুকে জড়িয়ে ধরে সে কি কান্না। পরে উনি বসে বসে সব বলল। ফাহিম এইসব ভাঙচুর করেছে, ওর ভাই ওকে থামাতে গিয়েই হাতটা কেটেছে। তোমার সাথে কি সমস্যা হয়েছে সব বলল। সব শুনে আম্মু ফাহিমের সাথে গেল দেখা করতে। আমিও পেছনে পেছনে গেলাম, যেয়ে দেখি বেচারা ফ্লোরে শুয়ে কাঁদছে, চোখ ভর্তি একেবারে গর্তে ঢুকে গিয়েছে, মুখ শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। আম্মু ওর পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে আর ওকে বোঝাচ্ছে। ও শোয়া থেকে উঠে বসলো, আম্মুকে বলল, আন্টি, আপনি কি আমার তমাকে এনে দিতে পারবেন? বিশ্বাস করো, ওই মুহূর্তে কেন জানি না ফাহিমের জন্য এত কষ্ট হচ্ছিল। ওর প্রতি তখন থেকেই এক ধরনের টান অনুভব করি। এরপর ওকে অনেক দিন ট্রিটমেন্ট করানোর পর কিছুটা স্বাভাবিক হলো। এরপর ঠিক করে কারোর সাথে তেমন একটা মিশতো না, অনেক ঘরকুনো হয়ে গিয়েছিল। আমার ভাই আর তানভীর ভাই ছাড়া কারোর সাথে তেমন একটা মিশতো না। ওকে যতই দেখতাম ততই ইচ্ছে হতো ওকে কাছে টানি, নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসি, ওর মুখের হাসি আবারও ফিরিয়ে আনি। হুট করে একদিন আমার এইচএসসি এক্সামের পর আমার ভাই এসে আমাকে বলছে, তোকে যদি ফাহিমের সাথে বিয়ে দেই তাহলে কি তোর কোনো আপত্তি আছে? মনে হচ্ছিল আকাশের চাঁদ পেয়ে গেছি, এত খুশি লাগছিল কি বলবো। আমিও এক লাফে রাজি হয়ে গেলাম। এরপর ভাইয়া আব্বুকে বলে ফাহিমের সাথে বিয়ের অ্যারেঞ্জ করায়। প্রথমে আক্ত হয়েছিল, কথা ছিল গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অনুষ্ঠান করে আমাকে নিয়ে আসবে। বিয়ের 6 মাস পর্যন্ত বাবার বাড়িতেই ছিলাম। ফাহিমের 6 মাসের মাত্র 3বার আমাদের বাড়িতে এসেছিল। ও ঠিকমতো আমার সাথে তখন মিশতেও চাইতো না। কি বলো, ফাহিম ভাইয়াও তানভীরের মতো ছিল? না, ফাহিম কখনো আমাকে কোনো বাজে কথা বলেনি, ও যথেষ্ট সম্মান করতো আমাকে। কিন্তু সমস্যা ছিল, ও আমার সাথে কথা বলতে চাইতো না, দেখা করতে চাইতো না, আর ফিজিক্যাল অ্যাটাচড হওয়ার তো অনেক দূরের কথা। এরপর আমার এক কাজিন আমাকে বলল, এভাবে আর দূরে থাকিস না, শ্বশুরবাড়ি চলে যা, হাজবেন্ডের পেছনে জোকের মতো লেগে থাক। এভাবে দূরে থাকলে কখনোই তোদের মধ্যে ভালো একটা সম্পর্ক বিল্ড আপ হবে না। এরপর সেই দিনই বাবাকে বলে 1 মাস পরেই অনুষ্ঠানের ব্যবস্থা করলাম। যেদিন ওদের বাড়িতে পা রেখেছি সেদিন থেকেই ওর পেছনে লেগে গেলাম, জোর করে ওর কাছে যেতাম, ওর খুঁটিনাটি সমস্ত কিছুর খেয়াল রাখতে শুরু করলাম। প্রতি ঘন্টায় ওকে ফোন করতাম, ওর মুখে তুলে খাওয়াই দিতাম। ও অনেক চেষ্টা করতো আমার কাছ থেকে দূরে থাকার, কিন্তু ওকে আমি আঁকড়ে রাখতাম। ওই বাড়িতে যাওয়ার 4 মাসের মাথায় আমি কনসিভ করি। প্রেগনেন্সির 2 মাসের মাথায় প্রচণ্ড জ্বর আসে আমার। আমি যে প্রেগনেন্ট সেটা আমি জানতাম না, তখন পর্যন্ত আমি টেস্ট করাইনি। শরীর হালকা পাতলা খারাপ লাগতো, কিন্তু কাউকে কিছু বলিনি। আর ফাহিম তো এসবের কিছুই জানতো না, ওর তো আমার দিকে তেমন খেয়ালই ছিল না। জ্বরের সময় অ্যান্টিবায়োটিকের কারণে মিসক্যারেজ হয়ে যায়, আমার কন্ডিশন আরও খারাপের দিকে মোড় নেয়। যেদিন ডক্টর বলে যে আমি প্রেগনেন্ট ছিলাম কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে, সেই দিনের ফাহিমের কান্না দেখে কে? বেচারা আমার পাশে বসে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছিল। ওর কান্না দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। ও বলেছিল, আই এম সরি নিশু, আমার উচিত ছিল তোমার দিকে খেয়াল রাখা, আমি রাখিনি। আমি খুব খারাপ হাজবেন্ড, প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমা চলে গেছে, এখন যদি তুমিও চলে যাও তাহলে আমি মরে যাব, প্লিজ আমার হাত তুমি ছেড়ে দিও না। ওই প্রথম ফাহিমের চোখে আমাকে হারানোর ভয় আমি দেখতে পেয়েছিলাম, তোমার প্রতি ওর ভালোবাসা দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আমার মতো তুমিও তানভীরকে কাছে টেনে নিলেই ভালো হবে। মায়া ব্যাপারটা খুবই খারাপ, সহজে মায়া জাল কাটানো যায় না। চেষ্টা করো তানভীর ভাইকে মায়া জালে আটকানোর। ভাইয়ার প্রতিটা বিষয় খেয়াল দিবে, ঘন্টায় ঘন্টায় ওনার খোঁজ নিবে,
মাঝে মাঝে ছোটখাটো পাগলামি করবে, যত্ন নেওয়ার চেষ্টা করবে সব সময়। দেখবে ভাইয়াও একটা পর্যায়ে তোমার প্রতি উইক হয়ে যাবে। তোমার কি মনে হয় ও কি আমাকে আমার প্রতি উইক হবে? হবে। দিন শেষে একটা পুরুষ মানুষ কতক্ষণ দূরে ঠেলে রাখবে তোমাকে? হুম, অনেকক্ষণ হয়েছে। ফাহিম বোধহয় উঠে গেছে। চলো নিচে যাই। হুম, চলো। নিচে নামতে নামতে সুহাইলা ভাবছে নিশাচের কথায় যুক্তি আছে। ঠিকই তো, তানভীর একটা পুরুষ মানুষ। জীবনে ভালোবাসার অনুভূতিটা কেমন সেটা সে এখনো জানে না। অনুভূতিটা তার মাঝে জাগাতে হবে। কতক্ষণ দূরে সরিয়ে রাখতে পারবে তানভীর ওকে? সুহাইলা তার ওয়াইফ, পূর্ণ অধিকার আছে তানভীরের সমস্ত কিছুর ওপর ওর। আজ থেকে সেও নিশাতের মতো তানভীরের পেছনে জোকের মতো লেগে থাকবে। তানভীর হাজার কিছু বললেও কানে তুলবে না, আর কেঁদে বুক ভাসাবে না। সোহাইলা রুমে এসে দেখে তানভীর তখনও ঘুমাচ্ছে। ঘুমান্ত অবস্থায় খুব সুন্দর দেখা যায় তানভীরকে। কত শান্ত মনে হয় ওকে। ইস, ও যদি সত্যি এমন শান্ত হতো। তানভীরের পাশে এসে এক হাতের উপরে মাথা ভর দিয়ে শুয়ে আছে সোহাইলা। খুব কাছ থেকে দেখছে মানুষটিকে। তানভীরের খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালটাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে সোহাইলা। তার স্পর্শে ঘুম ভাঙল তানভীরের। চোখ মেলে দেখে সোহাইলা ওর দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ তানভীর সোহাইলার মুখের দিকে তাকিয়ে থেকে ভুরু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখি। কেন? কি দেখো? এটা কেমন প্রশ্ন? তোমাকে দেখতে ভালো লাগে তাই। ও, দেখো, ভালো কথা। কিন্তু গালে গোতাচ্ছ কেন? গোতাচ্ছি কোথায়? হালকা করেই তো ধরলাম। ধরবা না, চুপচাপ দেখো। আমার ঘুম এখনো কমপ্লিট হয়নি। তুমি এখন গোতাগুতি করলে আমি ঘুমাতে পারবো না। এই কথা বলেই তানভীর চোখটা বন্ধ করেই ফেলল। সোহাইলা এবার তানভীরকে ধরে জাকানো শুরু করলো। তীব্র বিরক্ত ভরা কণ্ঠে সোহাইলাকে জিজ্ঞাসা করলো, সমস্যা কি? 6:30 বাজে, আর কত ঘুমাবা? ওঠো। ছাদে নতুন পদ্ম ফুল ফুটেছে। আমি আর নিশাত আপু একটু আগে দেখে এসেছি। তুমিও চলো, তোমাকেও দেখাবো। পদ্ম ফুল দেখার কি আছে? কত সুন্দর পদ্ম ফুল! আর তুমি বলছো দেখার কি আছে? আমার কোনো ইন্টারেস্ট নেই দেখার। নিশাতকে আবার নিয়ে যাও। যত খুশি তত দেখে এসো। ভোরে ছাদে খুব ভালো লাগে। আকাশে হালকা মেঘ আছে, বাতাসও আছে অনেক। চলো না প্লিজ, একসাথে কিছুক্ষণ ছাদে গল্প করি। কি শুরু করেছে তুমি? আমি যাব না। এই তানভীর, প্লিজ চলো না। সোহাইলা, তুমি কিন্তু আমাকে বিরক্ত করছো প্রচন্ড রকমের। আমি তোমার বউ, তোমাকে বিরক্ত করার অধিকার আমার আছে। কিসের বউ? হ্যাঁ, তুমি ভুলে গে। থামো। তুমি আমাকে বউ মানো কি মানো না সেটা তোমার ব্যাপার। আমি জানি আমি তোমার ওয়াইফ। আজীবন সেটাই আমি মানব। এখন তুমি তোমার বউকে বউ হিসেবে সম্মান করবে নাকি পতিতা হিসেবে সম্মান করবে, সেটা একান্তই তোমার ইচ্ছা। তানভীর কিছুক্ষণ চুপ করে থেকে এরপর বলল, ঠিক আছে যাব, কিন্তু শর্ত আছে। আজ দুপুরের পরই আমরা বাসায় ব্যাক করব। কথা তো ছিল আমরা কাল সকালে যাব। হ্যাঁ ছিল, কিন্তু এখন আমার মোটেও ভালো লাগছে না। এখন তুমি ডিসাইড করো, আমার সাথে ছাদে কিছুক্ষণ টাইম এক্সপেন্ড করবে নাকি বাপের বাড়ি আরো এক রাত থাকবে। তানভীরের দিকে চুপ করে তাকিয়ে থেকে আছে সুহাইলা। কি করবে সে? থাকবে নাকি চলে যাবে? থাকলে একদিকে খানিকটা রিস্ক হয়ে যায়। তানভীর কখন আবার ঘর ভর্তি মেহমানের সামনে উল্টাপাল্টা কথা বলে তাকে, সেটার কোনো ঠিক নেই। তাছাড়া এখন তানভীরের মর্জি মতোই ওকে চলতে হবে। ওকে কোনোভাবেই বিগড়ে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওকে মায়ার জালে আটকাতে হবে। ভেবে চিন্তে সুহাইলা সিদ্ধান্ত নিল, আজই সে চলে যাবে। ঠিক আছে, আজ দুপুরের লাঞ্চ সেরেই সে চলে যাবে। তবুও তুমি চলো আমার সাথে। শিওর? একদম শিওর। ওয়েট, আমি হাত মুখ ধুয়ে আসছি। 10 মিনিট পর তানভীর ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বের হয়ে বলল, চলো যাই। সোহাইলা তানভীরের হাত জড়িয়ে ধরে ছাদে এসেছে। এখনো হাতটা সে ছাড়েনি। ছাদের এপাশ ওপাশ হাঁটছে ওরা দুজন। সোহাইলা লাগাতার বকবক করেই যাচ্ছে, আর তানভীর শুধু হুম, হ্যাঁ, না এইসবই বলছে। কিছুক্ষণ পর ছাদের রেলিং এর উপরে পা ঝুলিয়ে বসে আছে দুজন। তানভীরের কাঁধের ওপরে মাথা রেখে আছে সুহাইলা। সুহাইলার চুল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছে তানভীর। গত রাতেও এই ঘ্রাণটা সে পেয়েছে। সুহাইলার চুলে নাক ডুবালো সে।
ঠিক এমন সময় সাদমান ছাদে আসছিল তার প্রেমিকাকে ফোন করার উদ্দেশ্যে। ছাদের দরজার কাছে এসেই দেখল সুহাইলা আর তানভীর বেশ ঘনিষ্ঠভাবে বসে আছে। তাই সেখান থেকে জলদি সরে গেল সাদমান। সে তাদের কোনো ধরনের বিরক্ত করতে চায়নি। তবে এভাবে ওদের দেখে খানিকটা শান্তি লাগছে সাদমানের। ছেলেটা বোধহয় ভালোই, সম্পর্কটা সম্ভবত খুব মসৃণভাবেই এগোচ্ছে। যদি খারাপ কিছু থাকতো তাহলে নিশ্চয়ই এইভাবে ঘনিষ্ঠ হয়ে বসে থাকতো না। বাবা ঠিকই বলেছিল, খারাপ চিন্তা করলে অহেতুক মনে অশান্তি বাড়বে। 2-3 মিনিট সোহেলার চুলে নাক ডুবিয়ে রাখার পর তানভীর বলল, তোমার শ্যাম্পুর স্মেলটা খুব ভালো, তোমার পছন্দ হয়েছে? হুম। যাক, আমার কোনো জিনিস একটা তাহলে পছন্দ হলো তোমার। ভালো লেগেছে তাই বলেছি, এখানে এতটা এক্সাইটেড হওয়ার কিছু নেই। কি যে বলো না, তুমি আমার প্রশংসা করবে আর আমি এক্সাইটেড হব না? প্রতিটা ওয়াইফই চায় হাজবেন্ড তার প্রশংসা করুক, আমিও চাই। কিন্তু তুমি তো করতে চাও না। প্রশংসা করার মতো কিছু থাকলে তো করব। কি, আমার মাঝে প্রশংসা করার কিছুই নেই? না, আমি কি সুন্দর না? আমার রূপের প্রশংসা করতে পারো না তুমি? একেবারে অসুন্দর না তুমি, কিন্তু আহামরি সুন্দরীও না, মোটামুটি চলে। তোমার চেয়ে আরো বেশি সুন্দরী মেয়ে আমার পেছনে লেগে থাকে। আসল কথা কি জানো, আমি তো ওইসব মেয়েদের মতো ছোট জামা কাপড় পরে ঢলাঢলি করতে পারি না, তো তাই আমাকে তোমার পছন্দ হয় না। ছোট জামা কাপড় পরা মেয়েরা আমার সাথে ঢলাঢলি করে, এসব তোমাকে কে বলেছে? যেই বলেছে সেটা তো মুখ্য বিষয় না। মূল কথা হচ্ছে মেয়েরা তোমার সাথে ঢলাঢলি করে, তাও আবার ছোট জামা কাপড় পরে। দাঁত বের করে হাসছে তানভীর। তুমি কি জেলাস সুহাইলা? অবশ্যই আমি জেলাস। আমার হাজবেন্ডকে অন্য কেউ তার জালে আটকাতে চাইবে, এটা কি আমি সহ্য করব নাকি? তুমি শুধু আমার, অন্য কেউ তোমার দিকে তাকালে একদম চোখটা অন্ধ করে দিব আমি। রিল্যাক্স। তানভীরকে জালে আটকানো এতটাও সহজ না যে কেউ এসে ঢং করে কথা বললেই আমি ধরা দিব। ধরা দাও বা না দাও সেটা পরের কথা, কিন্তু আসল কথা হচ্ছে কেউ তোমার সাথে ঢং করতে পারবে না আমি ছাড়া, বুঝেছো? তোমার ছাদে ঘোরা হয়েছে? হয়ে থাকলে চলো নিচে যাই। তুমি বিরক্ত হচ্ছ? হ্যাঁ হচ্ছি। রোদের টেম্পারেচার বাড়ছে, এতক্ষণ মেঘ ছিল সেটা সরে গিয়েছে। রোদ দাঁড়িয়ে থাকাটা আমার খুব বেশি অপছন্দের। ও আচ্ছা, চলো যাই। দোতলায় নেমে এসে দেখে বারান্দায় বসে ফাহিম আর নিশাত চা খাচ্ছে আর গল্প করছে। কিরে, ছাদে গিয়েছিলি? হুম। আয় বস, এখানে গল্প করি। তানভীর তুমি বসো, আমি নিচে যে চা পাঠাচ্ছি তোমার জন্য। এই দাঁড়াও, চা পাঠাবে মানে? আমি কি চা খাই? আমি যে কফি খাই জানো না? নয়ন তোমাকে বলেনি? হ্যাঁ জানি তো। তাহলে চা পাঠাবে কেন? আমাদের বাসায় তো কফি খায় না, সবাই চা খায়। কফি তো আমাদের বাসায় নেই। বড়লোক ছেলে দেখলে তো হুঁশ থাকে না তোমাদের মিডিল ক্লাসেদের। কখন সেই ছেলের গলায় ঝুলবে তার চক কষতে থাকো। চক কষার সময় একটা মাথায় থাকে না যে বড়লোক জামাইয়ের মতো তাদের করেই আপ্যায়ন করতে হয়। যাও, তোমার ভাইকে যে বলো কফি পাউডার কিনে আনতে। কি শুরু করেছিস? একদিন চা খেলে কি তুই মরে যাবি নাকি? হুম। এমন তো না যে ওর ফ্যামিলিকে নিজের পকেট থেকে খরচ করতে হবে আমাকে আপ্যায়ন করার জন্য। প্রতি মাসেই তো সোহাইলা বাপের বাড়িতে টাকা পাঠাবে। আমার টাকা দিয়ে যদি আমাকেই আপ্যায়ন করে তাহলে কৃপণতা থাকবে কিভাবে? তুই কিন্তু লিমিট ক্রস করছিস। মোটেও না। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? নিচে যাও। সাদমানকে যে বলো কফি আনতে। সোহাইলা একটা টু শব্দও করলো না। তানভীরের কথাগুলো কানে পৌঁছানোর পর বহু কষ্টে সে অন্য কান দিয়ে কথাগুলো বের করছে। কোনোভাবেই এগুলো মনে পুষে রাখা যাবে না। এসব মনে পুষে রাখলে কখনোই তানভীরের সাথে ভালো সম্পর্ক তৈরি করা যাবে না। নিচে নামার জন্য সিঁড়ি দিয়ে এগোতেই দেখতে পেল সাবা দাঁড়িয়ে আছে। ওর চোখে পানি ছলছল করছে। তার মানে ও সব শুনেছে। ওর চোখে হাজারো প্রশ্ন দেখতে পাচ্ছে সুহাইলা। কি বলবে ওকে? ওর যা মেজাজ, এখন যদি তানভীরের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। সুহাইলা তৎক্ষণাৎই সাবার হাতটা ধরে নিচে নামিয়ে আনলো। নিচে এসেই হাত ঝেড়ে ছাড়িয়ে নিল সাবা। তুই এইসব লুকাচ্ছিস কেন সোহা? লোকটা তো ভালো না। সাবা, আমার কথাটা একটু শোন। ঘর ভর্তি মানুষ, এত মানুষের ভিড়ে এসব বলা সম্ভব না। আমি আজ বাসায় যেয়ে তোকে ফোনে সব কথা বলবো। প্লিজ, ততক্ষণ তুই তুই ওর মুখটা খুলিস না। প্লিজ। কেন বলবো না? প্লিজ সাবা, বোঝার চেষ্টা কর। এখন কোনো উত্তর আমি দিতে পারবো না। বাসায় যে বলবি তো আমাকে? সব বলবো। প্লিজ,
আপাতত তুই চুপ থাক। ঠিক আছে। সোহাইলা চলে গেল সাদমানের রুমে। ওকে কফি কিনে আনতে বলেছে সোহাইলা। কিছুক্ষণ পর ডাক এলো, সোহাইলার মা ওকে ডাকছে। একান্তে কিছু কথা বলতে চান তিনি তার মেয়ের সাথে। দেখেছো আম্মা? হুম। দরজাটা আটকে দিয়ায় সোহাইলার মনে আতঙ্ক ছড়াচ্ছে। সাবা মায়ের পাশে বসে আছে। ওর কাছে কেন যেন মনে হচ্ছে সাবা মাকে এইসব কথা বলে দিয়েছে। দরজাটা আটকে এসে মায়ের পাশে বসলো সোহাইলা। কি হয়েছে আম্মা? তানভীর কেমন? সব ঠিকঠাক চলছে তো? সোহাইলা কি বলবে বুঝে উঠতে পারছে না। সাবা যদি সব বলে বেহালে, তাহলে তো মিথ্যা বললে তাকে বিপাকে পড়বে। সাবার মুখের দিকে তাকালো সোহাইলা। সাবা বুঝতে পারছিল সোহাইলার মনে কি চলছে। সে চোখ দিয়ে ইশারা দিল মাকে এই ব্যাপারে কিছু জানায়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সোহাইলা। ঠোঁটে হাসির রেখা টেনে মাকে বলল, একদম নিশ্চিন্তে থাকো আম্মা। তানভীর যথেষ্ট ভালো মানুষ। হ্যাঁ, ও একটু গম্ভীর স্বভাবের। একটু না, অনেকটাই গম্ভীরও। কিন্তু ও মানুষটা খুব ভালো। সত্যি বলছিস তো? তোমার কাছে লুকাবো কেন আম্মা? আর তুমি আমাকে চেনো না। খারাপ কিছু ঘটলে কি আমি সেখানে থাকতাম? কি যে চিন্তায় ছিলাম না তোকে নিয়ে। ওই বাড়িতে তুই চলে যাওয়ার পর থেকে হাজার চেষ্টা করেও দুই চোখের পাতা এক করতে পারিনি। কি যে অশান্তি লাগছিল। ওহ, এখন শান্তি লাগছে আম্মা। হ্যাঁ। আচ্ছা শোনো, আমি আজ দুপুরেই চলে যাব। কেন? তানভীর থাকতে চাচ্ছে না। কি সমস্যা? ওর কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? আসলে আম্মা, তানভীর কাজ পাগলা মানুষ। অফিসে যেতে পারছে না 2 দিন ধরে, এই জন্য মাথা কিছুটা খারাপ হয়ে আছে। তাছাড়া ও কারোর বাসায় তেমন একটা আসা যাওয়া করে না। গেলেও রাতে কখনো থাকে না, বাসায় চলে আসে। কি অদ্ভুত! আমরা কি দূরের কেউ নাকি? এটা ওর শ্বশুর বাড়ি। জামাই শ্বশুর বাড়িতে এসে 2-3 দিন থাকবে না, এটা কেমন কথা? থাকুক না আম্মা। থাকলে তো 1 রাত। হুট করে কে একটা মানুষকে আমি তার এতদিনের অভ্যাস সরিয়ে নিয়ে আসতে পারবো বলো? এবারের মতো চলে যাই। এর পরের বার না হয় 2 দিন থেকে যাব। চলেই যাবি? না করো না আম্মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাস। দুপুরের খাওয়া দাওয়া শেষে 3টার দিকে সুহাইলার শ্বশুর বাড়িতে রওনা হলো ওরা। ড্রাইভার রাফিক এসে সুহাইলা তানভীরকে নিয়ে গেল। আর ফাহিম নিশাত অন্য গাড়িতে চলে গেল তাদের নিজেদের বাড়িতে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে অফিসে চলে গেল তানভীর। বাবার হাজার বারণ সত্ত্বেও সে কোনো কথা শোনেনি। সে তার মতো করে অফিসে চলে গেল। রাত 9টার দিকে শ্বশুরের সাথে বসে গল্প করছে সুহাইলা। তার ছেলে শ্বশুর বাড়ি যাওয়ার পর কোনো খারাপ আচরণ করেছে কিনা সেগুলো ব্যাপক চিন্তিত হয়ে আছেন তিনি। সে ব্যাপারেই সোহাইলার সাথে তিনি কথা বলছেন। তানভীর তোমাদের বাড়িতে কারোর সাথে কি মিসবিহেভ করেনি তো? না আব্বা। তোমার বাবা ভাইয়ের সাথে ঠিকমতো কথা বলেছে তো? জি। আজ সকালে দেখলাম আব্বা আর সাদির সাথে বসে প্রায় আধা ঘন্টা মতো কথা বলেছে। বেশ হাসি খুশি ভাবেই কথা বলেছে। যাক, কিছু হলেও জ্ঞান বুদ্ধি আছে ছেলের মাথায়। খুব টেনশনে ছিলাম কখন না আবার তোমার ঘরের লোকেদের সাথে বেয়াদবি করে বসে। আমি এতটাও মাথা মোটা মানুষ না বাবা। আমার এতটুকু কমন সেন্স আছে যে একটা মুরব্বী মানুষের সাথে আমার বেয়াদবি করা সাজে না। কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো সোহাইলা আর ফরহাদ সাহেব। কিরে, তুই ঘরে ঢুকলি কেমন করে? গেট দিয়ে ঢুকেছি। গেট খোলা ছিল? হ্যাঁ ছিল। ও, আমরা তো খেয়ালই করিনি। খেয়াল করবে কিভাবে বলো? আমাকে নিয়ে গবেষণা করেই তো কুল পাও না। অন্য কিছু খেয়াল দেওয়ার সময় কোথায় তোমাদের? তানভীরের কথা শুনে ফরহাদ সাহেব আর সোহাইলা একে অন্যের দিকে মুখ টিপে হাসছে। তানভীর ব্যাপারটা লক্ষ্য করে বলো, হাসি চেপে রাখতে হবে না, মন খুলে হাসো আমাকে নিয়ে। আমি বাধা দিব না। কথাটা বলতে বলতে ওপরে যাচ্ছে তানভীর। সোহাইলা ফরহাদ সাহেবকে বলো, আব্বা, আমি ওর কাপড়টা বের করে দিয়ে আসছি। হুম হুম, যাও। তানভীরের পেছনে পেছনে সোহাইলা দৌড়ে দোতলায় চলে এলো। আলমারি থেকে কাপড় বের করে তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার দিচ্ছি। তানভীর চুপচাপ কাপড়গুলো নিয়ে চলে গেল ওয়াশরুমে। নিচে এসে নয়নকে সাথে নিয়ে টেবিলে খাবার সাজাচ্ছে সোহাইলা। তানভীর নিচে এসে খাবার টেবিলে বসলো। ফরহাদ সাহেবও বসেছেন খাওয়ার জন্য। তানভীরের পাশের চেয়ারে বসেছে সোহাইলা। তানভীরের প্লেটে মাছের টুকরার এক পাশ থেকে সামান্য ভেঙে নিজের প্লেটে নিল সোহাইলা। তানভীর বেশ অবাক হলো সোহাইলার এমন কাণ্ডে। কি ব্যাপার,
মাছের পিস কি আর নেই? হ্যাঁ আছে তো। তাহলে আমার কাছ থেকে নিলে না কেন? ইচ্ছে হলো নিতে তাই নিলাম। কি যে করো না তুমি। ফরহাদ সাহেব মুচকি হাসছে। উনিও চান সুহাইলা তার ছেলের মনের নিজের একটা শক্ত অবস্থান গড়ে তুলুক। তার তো একটা সুখী সংসারের মুখ দেখা হয়নি। তিনি চান তার ছেলে যেন সংসারের সমস্ত সুখ পাক। খাওয়া শেষ করতে না করতেই ফোন এলো সুহাইলার ফোনে। সাবা ফোন করেছে। ফোন রিসিভ করে কথা বলতে বলতে ওপরে চলে গেল সুহাইলা। যাওয়ার আগে নয়নকে বলে গেল টেবিলটা গুছিয়ে ফেলতে। বেডরুমের পাশের ছাদটাতে এসে রেলিংয়ের সাথে গা ঘেঁষে দাঁড়ালো সুহাইলা। হুম, উপরে চলে এসেছি। এখন বল, কি জানতে চাস? দুলাই ভাই যে কেমন মানুষ তা তো দেখেই এসেছি। এখন তুই আমাকে বল, তোর মতো মেয়ে এত সব সহ্য করার মানুষ না। তাহলে কেন তুই এসব সহ্য করছিস? আগে পুরো ঘটনাটা শোন, এরপর তুই বলিস। সোহাইলা সাবাকে বিয়ের রাত থেকে শুরু করে গতকাল দুপুরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, তানভীরের অতীত সমস্ত কিছু বলল। সব শুনে সাবা বলল, ঠিক আছে মানছি, দুলাভাইয়ের পাস্ট খুব খারাপ ছিল, কিন্তু উনি তো 20 বছর আগের একটা ঘটনা নিয়ে ওনার নিজের বর্তমানটাকে নষ্ট করছে, সেই সাথে তোরটাও করছে। উনি কবে নাগাদ ঠিক হবে সেটা তো আর তুই বলতে পারবি না। এভাবে আর কতদিন চলবি তুই? তুই কি বলতে চাচ্ছিস, এখন তানভীরকে ছেড়ে দেই? না না, সেটা বলবো কেন। আমি বুঝতে পারছি যে পরিস্থিতি ওনাকে এমনটা করেছে। তুই ওনাকে ছেড়ে দিলে ওনার ভুল কখনোই ভাঙবে না। একমাত্র তুই পারিস ওনার ভুলটা ভাঙাতে। কিন্তু আমি ভয় পাচ্ছি তোকে নিয়ে। তুই ওনার এইসব ব্যবহার কিভাবে সহ্য করবি? কতদিন করবি? আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে দেখিস। আর তানভীরের কথা আমি এক কান দিয়ে ঢোকাই আর অন্য কান দিয়ে বের করে দেই। ওসব আমার গায়ে লাগে না। ঘরের লোকজন যদি জানতে পারে তাহলে তো সমস্যা। কতদিন লোকাতে পারবি তুই? সাদি আব্বা যদি জানতে পারে, তোকে এই 1 সেকেন্ডও ওই বাড়িতে থাকতে দিবে না। জানার সম্ভাবনা কম, কারণ তানভীর মনে হয় না এইসব। সাবা আসছে, তোর সাথে পরে কথা বলবো। সোহাইলার মুখোমুখি এসে দাঁড়ালো তানভীর। সোহাইলার হাত থেকে মোবাইলটা নিয়ে কল লিস্টটা চেক করছে সে। আমার সামনে তোমার বোনের সাথে কথা বললে কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। তাহলে আমাকে দেখে ফোনটা রেখে দিলে কেন? তোমাকে দেখে রাখবো কেন? কথা বলা শেষ হয়েছে তাই রেখে দিয়েছি। তোমার বোনটা অনেক কথা বলে, একদম তোমার মতোই। তানভীরের পায়ের পাতার উপরে দাঁড়িয়ে গেল, জড়িয়ে ধরল সোহাইলা। জানি। এখন বলো, তুমি আজকে অফিসে চলে গেলে কেন? নতুন বউ ঘরে রেখে কেউ অফিসে যায়? তাও আবার কতক্ষণ পর ফিরে এসেছো? তানভীর সোহাইলার কোমরটা জড়িয়ে ধরে বলল, বাসায় থাকলেই তো বসে বসে কানের কাছে বকবক করবে। তোমার বকবক শোনার চেয়ে অফিসের কাজ করা ভালো। তুমি অনেক আনরোম্যান্টিক তানভীর। তুমি জানো, তুমি নতুন বিয়ে করা কাপড়রা মিনিমাম 15-20 দিন নিজেদের বেডরুম থেকে বের হতে চায় না। আঠার মতো একটা আরেকটার সাথে লেগে থাকে। আর তুমি, ইস, নিজের মনে হয় কত রোমান্টিক। গতকাল যে বললাম আমার ঠোঁটে চুমু দিতে দিয়েছো, এখনো পর্যন্ত দাওনি। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত ঠোঁটে থাক, দূরের কথা, মানে গালে পর্যন্ত একটা চুমু দাওনি। আর সেই তুমি বলছো আমি আনরোম্যান্টিক? তুমি কি চাও আমি তোমাকে চুমু দেই? অফকোর্স চাই। আমি যদি আমার পাওনাটুকু নাই পেলাম, তাহলে বিয়ে করে লাভটা কি হলো? তানভীরের কথাটা শেষ হতে না হতেই তানভীরের ঠোঁটে আলতো করে একটা চুমু খেলো সোহাইলা। ব্যাস, এতটুকুই? তুমি আমার জীবনে প্রথম পুরুষ যাকে আমি নিজে থেকে চুমু খেলাম। আগের কোনো এক্সপেরিয়েন্স আমার নেই। থাকলে হয়তো আরেকটু ভালো করে করতে পারতাম। আসো, তাহলে শেখাই। শেখাও। এখানে নাকি রুমে? রুমে। পা থেকে নামো তাহলে। নামবো না, এভাবেই আসি, সেভাবেই আমাকে নিয়ে যাও। যেভাবে দাঁড়িয়েছো ঠিক সেভাবেই গুটি গুটি পায়ে সুহাইলাকে নিয়ে রুমের দিকে এগিয়ে যাচ্ছে তানভীর। ফজরের নামাজের পর তানভীরের পাশে এসে শুয়ে আছে সুহাইলা। আকাশে এখনো আলোর রেখা ফোটেনি, অন্ধকারই আছে। গত রাতে তার খুব ইচ্ছে হচ্ছিল তানভীরকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু তানভীরকে জড়িয়ে ধরতেই অনেকটা ধাক্কা দিয়েই সরিয়ে দিল। সেই সাথে এটাও জানিয়ে দিল তানভীরকে যেন কখনোই ঘুমানোর সময় জড়িয়ে না ধরা হয়। ঘুমের সময় কেউ তার ওপর হাত পা রাখবে, সেটা তার খুবই অপছন্দ। তানভীরের বারণ সত্ত্বেও সুহাইলা জোর করে তানভীরের কাছে গিয়েছে ওকে জড়িয়ে ধরে ঘুমাবে।
তখন তানভীর ভীষণ রকম ক্ষেপে গিয়েছিল, আর মুখে যা এসেছে সুহাইলাকে তাই শুনিয়েছে। এরপর আর সুহাইলা তানভীরের কাছে ঘেঁষেনি। খাটের অন্য পাশে যেয়ে ঘুমিয়ে পড়েছিল সুহাইলা। এখন তানভীরের মুখের দিকে তাকিয়ে ওর আবার ইচ্ছে হচ্ছে ওকে জড়িয়ে ধরতে। ধরবে কি ধরবে না, এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে একটা পর্যায়ে তানভীরের গায়ের ওপরে এক হাত এক পা ফেলে ওকে জড়িয়ে ধরল। মিনিট দশেক পরই কেউ একজন তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, সেটা টের পেতেই চোখ মেলে তাকালো তানভীর। সুহাইলাকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। তানভীর শোয়া থেকে উঠে খুব জোরে চিৎকার করে বলতে লাগলো, এত নির্লজ্জ কেন তুমি? আমি তোমার ওয়াইফ, তোমাকে জড়িয়ে ধরবো, এতে নির্লজ্জের কি আছে? তোমাকে না করেছি সেটা কি কানে যায় না? আর মানুষ বউকে বুকে নিয়ে ঘুমায়, অন্য কাউকে না। তো আমি তো তোমারই বউ, আমি কি অন্য কেউ? তোমাকে আমি বউ হিসাবে স্বীকার করি না। তাহলে কি হিসাবে স্বীকার করো? জানি না আমি। কে বলেছে জানো না? অবশ্যই জানো। মনে যেটা আছে সেটা বলে ফেলো তানভীর। তুমি আমাকে একটা প্রস্টিটিউটের চেয়েও বেশি কিছু ভাবো না, সেটা আমি জানি। কথাটা তুমি আমাকে মুখের উপরে বলতে পারো, আমি কিছুই মনে করব না, জানো। যেহেতু তাহলে জিজ্ঞাসা কেন করছো? শোনো তানভীর, তুমি আমাকে বউ ভাবো আর না ভাবো সেটা নিয়ে তোমাকে আমি কিছুই বলবো না, কিন্তু আমি তো তোমাকে আমার হাজবেন্ড মানি। তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর অধিকার আমার আছে, এবং আমি ঘুমাবো। এখন তোমার সেটা পছন্দ হোক বা না হোক, তুমি আমাকে যত খুশি দূরে সরাতে পারো, কিন্তু আমি তো দূরে সরার জন্য আসিনি, আমি তোমার কাছেই আসবো। ধুর। সোহাইলা আত্মবিশ্বাসের সাথে পেরে উঠতে কষ্ট হচ্ছিল তানভীরের, তাই সে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছিল অন্য রুমে ঘুমাতে। সোহাইলা যে পথ আটকালো তানভীরের। কোথায় যাচ্ছ? আমি ঘুমাতে চাই। তো এখানে ঘুমাও, তোমার অত্যাচারে ঘুমাতে পারলে তো ঘুমাবো। চলো, তোমার মাথায় হাত বুলিয়ে দেব, তাহলে জলদি ঘুম চলে আসবে। কিচ্ছু করতে হবে না, আমি নিজে নিজেই ঘুমাবো। ঘুমানোর টাইমে কেউ আমার গায়ে হাত দিলে অসহ্য লাগে। গায়ে হাত দিব? কে বলল? আমি তো মাথায় হাত বুলাবো। একই কথা, তুমি দূরে থাকো, কাছে আসবা না আমার। তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরে সুয়াইলা বলল, 100 বার আসবো। আমার তানভীরের কাছে আমি আসবো না তো অন্য কেউ আসবে? তানভীরের এবার রাগে মন চাচ্ছে দেওয়ালে নিজের মাথা নিজেই ঠুকতে। সুয়াইলাকে চাইলে সে পারে ধাক্কা মেরে দূরে সরাতে, কিন্তু কোনো লাভ হবে না। সে আবারও চলে আসবে তানভীরের কাছে। তাই সে কোনো গতি না দেখতে পেয়ে চলে গেল নিজের বিছানাতে ঘুমাতে। এভাবেই যাচ্ছিল তানভীর আর সোহাইলার দিনগুলো। তানভীর তাকে যতই কটু কথা বলুক, দূরে সরাক, সেগুলো একদমই পাত্তা দিত না সোহাইলা। ও ওর মতন করে তানভীরকে আগলে রাখতে চাইতো। প্রতি 1.5-2 ঘন্টা পর পর তানভীরকে ফোন করতো কথা বলার জন্য। সারা দিন যদি সুহাইলা 20 বার ফোন দিত, তানভীর রিসিভ করতো 2 বার কি 3 বার। কখনো আবার সারা দিনে একটা ফোনও রিসিভ করতো না। সুহাইলা বিয়ের 4 মাস পর তানভীরকে আই লাভ ইউ বলেছিল। সেদিন প্রতি উত্তরে তানভীর বলেছিল, তোমার থেকে 13 বছরের বড় একটা লোককে আই লাভ ইউ বলছো তুমি? ভেবেচিন্তে বলছো তো? ভেবেচিন্তে বলার কি হলো? 13 বছর কোনো ফ্যাক্ট না তানভীর। তুমি আমার হাজবেন্ড, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আই লাভ ইউ বলেছি। এখানে তুমি বয়সের পার্থক্যটা কেন টানছো? অবশ্যই এটা বড় একটা ফ্যাক্ট। 13 বছরের পার্থক্যে আর যাই হোক, ভালোবাসা হয় না। তুমি যেটা বলছো সেটা একটা ডাহা মিথ্যা কথা, আর মিথ্যা কথা আমার মোটেও পছন্দ না। তোমাকে মিথ্যা কেন বলবো? সত্যি আমি তোমাকে ভালোবাসি। দেখো সোহাইলা, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটা আমার জানা নেই, আর আমি জানতেও চাই না। এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। নেক্সট টাইম তুমি আমাকে এই কথা বলবে না। অ্যান্ড এটাই ফাইনাল, বুঝেছো? না, বুঝিনি। আমি তোমাকেই বলবো, আমার পছন্দ না। সেটা তোমার সমস্যা, আমার না। আমি তোমাকে ভালোবাসি, আর এই কথাটা আমি তোমাকে প্রতিদিন জানাতে চাই। আমিও দেখতে চাই কতদিন তুমি আমাকে আই লাভ ইউ টু না বলে থাকতে পারো। মানুষ এতটা নির্লজ্জ হতে পারে সেটা তোমাকে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। তোমাকে এত অপমান করি, আমার অপছন্দের ব্যাপারগুলো করতে নিষেধ করি, তোমাকে দূরে সরাতে চাই, আর তুমি কিনা প্রতি মুহূর্তে জোর করে আমার কাছে আসো। হ্যাঁ, আমি নির্লজ্জ। তোমাকে ভালোবাসাটা যদি নির্লজ্জ হয় তবে সেটাই।
আজীবন তোমাকে নির্লজ্জের মতোই ভালোবাসবো। কথাগুলো বলেই সুহাইলা চলে গিয়েছিল অন্য ঘরে। দরজা আটকে নীরবে কেঁদেছিল কিছুক্ষণ। সিদ্ধান্ত নিয়েছিল সে আর কাঁদবে না। কিন্তু ধৈর্যের বাঁধ ধীরে ধীরে ভাঙতে শুরু হয়েছিল সুহাইলার। প্রতি মুহূর্তে ওকে এভাবে দূরে সরিয়ে দেওয়াটা সহ্য হচ্ছিল না। এভাবে আর কতদিন? সোহাইলার শ্বশুর একদিন ওকে বলেছিল, তানভীর যখন ছোট ছিল তখন ওকে কেউ খাইয়ে দিলে খুব খুশি হতো। বড় হওয়ার পর ওর এই ভালো লাগাটা তানভীরের ফুরিয়ে যায়নি। মায়ের কাছে প্রায়ই আবদার ধরতো খাইয়ে দেওয়ার জন্য। কখনো উনি খাইয়ে দিতেন বা কখনো অন্য কোনো অজুহাত দিয়ে খাইয়ে দিতেন না। যেদিন তানভীরের মা ওকে খাইয়ে দিত না, সেদিন অফিস থেকে বাসায় ফিরে বাবা খাইয়ে দিত। তানভীরের মা চলে যাওয়ার পর থেকে সে আর কখনো আবদার ধরেনি তাকে খাইয়ে দিতে। সেদিন সুহাইলার শ্বশুর তাকে বলেছিল সে যেন মুখে তুলে তানভীরকে খাইয়ে দেয় মাঝে মাঝে, ছেলেটা খুশি হবে। এরপর থেকে সুহাইলা প্রায় প্রতিদিনই তানভীরকে জোর করত ওকে মুখে তুলে খাইয়ে দেওয়ার জন্য। কিন্তু সে কখনোই তানভীরের সাথে এই দিকটাই পেরে ওঠেনি। সোহাইলা প্রায় আবদার ধরতো, চলে না, চল না কোথা থেকে ঘুরে আসি। এসব আবদার কখনোই তানভীর কানে তোলেনি। ওর খুব শখ ছিল একদিন ভোর জ্যোৎস্নার রাতে তানভীরের হাত ধরে ছাদের ওই সোফার গুলোতে বসে সারা রাত গল্প করবে। এই আবদারগুলো তানভীরের কাছে ফালতু ন্যাকামি ছাড়া কোনো কিছুই মনে হয়নি। বিয়ের 8 মাসের মাথায় সোহাইলার জন্মদিন ছিল। বিয়ের পর প্রথম জন্মদিন তার। সকালে ঘুম থেকে উঠেই তানভীরকে জানালো আর তার জন্মদিন। তানভীর কথাটা শুনে তার পার্সোনাল ড্রয়ার থেকে 15,000 টাকা বের করে বলল, এটা রাখো। আর এই কার্ডে টাকা আছে না? আছে। শর্ট পড়লে সেখান থেকে খরচ করো। কোথায় খরচ করব? আজ না তোমার বার্থডে? হ্যাঁ, আজকে তো বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে ঘুরবে তাই দিলাম। তানভীর, তোমার কাছে কি আমি টাকা চেয়েছি? তাহলে বলেছো আজ তোমার বার্থডে, টাকা লাগবে এজন্যই তো বলছো নাকি? সি, তুমি কিভাবে ভাবলে আমার টাকা লাগবে তাই তোমাকে বলেছি আজ আমার বার্থডে? আমি চেয়েছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরে একবার উইশ করো, আর কিছুই তো চাইনি। তোমার এই সমস্ত নাটক আমার একদম পছন্দ না সুহাইলা। তুমি যে কেন আমাকে বিয়ে করেছো আমি জানি না। বাবা মায়ের সংসারে টাকা লাগবে, নিজের ফিউচার সিকিউর করতে হবে, এইসব ভেবেই তোমাকে বিয়ে করা নাকি? তুমি আমাকে বলো ঠিক আছে, কিন্তু তুমি আমার আব্বা আম্মাকে নিয়ে কেন কথা বলছো? কেন তাদের নিয়ে টানাটানি করছো? কেন টানবো না? ওনারা কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? আমার আব্বা আম্মা কি করেছে তোমার সাথে? ওনারাও তো লোভী। এই যে তোমার ভাই আমাকে সপ্তাহে 2 দিন ফোন করে, আমি তো তাকে একদিনও ফোন দেই না। তার তো বোঝা উচিত যে আমি তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না, তাই তাকে ফোন করি না। যে মানুষ প্রতি সপ্তাহে আমাকে ফোন করে তাকে তো আমার উচিত মাসে একটা হলেও ফোন করা। তোমার ভাই ব্যাপারগুলো ঠিকই বোঝে, তবুও নির্লজ্জের মতো আমাকে ফোন করে। কেন জানো? আমাকে সে হাতে রাখতে চায়। আমার পরিচয় দিলে তোমার ভাইয়ের ভালো একটা জায়গায় জব হবে, মোটা অঙ্কের স্যালারি পাবে। তোমার ছোট বোনের বিয়ে নেক্সট মান্থে। তোমার বাবা মা আমাকে এই নিয়ে 5 বার ফোন করেছে যাতে আমি বিয়েতে অ্যাটেন্ড করি। 2 দিন আগেই যেন চলে যায় তোমাদের বাড়িতে। এসব কেন করে জানি না ভেবেছো? তোমার বোনের আগদের খরচটা যেন আমি বহন করি সেই জন্য। ছোট্ট একটা আগদের খরচ বহন করার অ্যাবিলিটি তোমার বাবার নেই, সেটা মেয়ের জামাইয়ের কাছ থেকে নেওয়ার জন্যই রেডি হয়ে আছেন। তানভীরের কথা শুনে সুহাইলার কান গরম হয়ে আসছিল রাগে। অঝরে চোখ থেকে পানি ঝরছিল তার। কাঁদতে কাঁদতে বলল, আমার ভাই কি বলেছে? আমাকে আপনাকে চাকরি ব্যবস্থা করে দেন? আব্বা কি তোমার কাছ থেকে সাবার বিয়ের টাকা চেয়েছে? কখনোই না। তাহলে কেন এইসব মন গড়া কথা বলছো? আমার বাপ ভাই এতটাও ছ্যাঁচড়া না যে মেয়ের জামাইয়ের কাছ থেকে হাত পাতবে। জীবনের সেরা উপহার আজ পেলাম তানভীর, আজীবন মনে থাকবে। এবারের জন্মদিনের কথা। সেদিন আর সহ্য হচ্ছিল না সুহাইলার। ফোনে সাবাকে সমস্ত কথা বলে দেয়। সেদিন রাতেই ফোন করে তানভীরকে বলে, আমার বোন আপনাকে ভালোবাসে, তাই এত অপমানের পরেও আপনার কাছে পড়ে আছে। আমার বোনের আত্মসম্মান বোধ খুব বেশি, তবুও এই 8 মাস আর এই আত্মসম্মানকে মাটি চাপা দিয়ে আপনার সাথে সম্পর্কটা ভালো করার চেষ্টা করেছে। আর আপনি কিনা মেয়েটাকে এইভাবে কষ্ট দিচ্ছেন। এতদিনেও আপনি টের পেলেন না যে আমার বোন কেমন, সে আপনাকে কতটুকু ভালোবাসে?
দেখবেন দুলাভাই, আমার বোনকে বুঝতে এতটাও দেরি করে ফেলবেন না যেন আমার বোন চিরতরে আপনার ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়। সোহা যদি একবার মনের দরজা বন্ধ করে দেয়, আপনি কখনোই সেই দরজা হাজার চেষ্টা করেও খুলতে পারবেন না। সেই দিন কথাগুলো তানভীর কানেই তোলেনি, পাল্টা কোনো উত্তরও দেয়নি। কথাগুলো শুনে চুপচাপ ফোনটা রেখে দিয়েছিল। দিন দিন সমস্ত ধৈর্য শেষ হয়ে আসছিল সোহাইলার। তিক্ততা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বিশেষ করে বিয়ের 10 মাসের মাথায় শ্বশুর মারা যাওয়ার পর পরিস্থিতি আরো বিগড়ে গিয়েছিল। তানভীর বলতে গেলে অনেকটা নাগালের বাহিরে চলে গিয়েছিল। সেই সকালে বের হতো আর মাঝরাত্রিতে বাড়িতে ফিরত। তানভীরের দুর্ব্যবহার আর অপমান চূড়ান্ত সীমা অতিক্রম করেছিল। একাকিত্ব দারুণভাবে ভর করেছিল সোহাইলার উপর। সংসারের উপর থেকে মন ছুটে গেলেও হাল ছাড়েনি সে। দাঁতে দাঁত চেপে পড়েছিল ওই সংসারে। ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গিয়েছিল। সেই দিন যেদিন ফাহিমের বাসায় এক সন্ধ্যায় পার্টিতে গিয়েছিল দুজন। তখন তাদের সংসারের 1 বছর 6 মাস চলছে। পার্টিতে সেদিন তানভীর ফাহিমের ছোটবেলার বন্ধু রাহাত এসেছিল। দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে ফিরেছে সে। সুহাইলার সাথে তানভীরের সম্পর্ক কেমন সেটা পুরোপুরি জানা ছিল রাহাতের। তার ধারণা ছিল সুহাইলা দেখতে সুন্দর না, তার মাঝে আকর্ষণীয় কিছুই নেই। কিন্তু সেদিন পার্টিতে প্রথম সুহাইলাকে দেখার পর চোখ আটকে গিয়েছিল রাহাতের। এত সুন্দর মেয়ে! সে কি ভেবেছিল, আর এখন সে কি দেখছে? এমন মেয়েকে ভালো না বেসে কিভাবে থাকা সম্ভব? সে কি ভেবেছিল আর এখন সে কি দেখছে? এমন মেয়েকে ভালো না বেসে কিভাবে থাকা সম্ভব? ভীষণ রকমের টান অনুভব করেছিল রাহাত সোহাইলার প্রতি। একবার মনে হয়েছিল এটা তো তার বন্ধুর বউ। পরেক্ষণেই মনে হলো কিসের বউ? তানভীর তো তাকে বউ মনেই করে না, বরং মেয়েটার লাইফ হেল করে দিচ্ছে। সে যদি মেয়েটাকে তানভীরের কাছ থেকে সরিয়ে নিয়ে নিজের করে আগলে ধরে, তাহলে এখানে দোষের কি আছে? পার্টিতে আসার পরপরই তানভীর রাহাতের সাথে সোহাইলার পরিচয় করিয়ে দিয়েছিল। ঘন্টাখানেক সোহাইলাকে সে দূর থেকে দেখেছে আর স্বপ্ন জাল বুনেছে। এমন মেয়েকে নিয়ে কে না স্বপ্ন বুনতে চাইবে? সোহাইলার পাশে এসে বসলো রাহাত। সোহাইলা, তোমাকে কিছু কথা বলতে চাই। জি, বলুন ভাইয়া। দেখো, এত ঘুরিয়ে পেঁচিয়ে আমি কথা বলতে পছন্দ করি না। সোজাসুজি কথা বলতেই বেশি পছন্দ করি। আমি তানভীর আর তোমার সম্পর্কে সবটাই জানি। ও তোমাকে কোন নজরে দেখে সেটাও জানি। ওর কাছে তুমি কোনোদিনও সম্মান পাবে না। আমার মতো তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। কি? হ্যাঁ, ওকে ডিভোর্স দিয়ে দাও। আমাকে বিয়ে করো। তানভীরের চেয়ে কোনো অংশে আমি কম না। এডুকেশন, মানি, এভরিথিং আমার আছে। আর সবচেয়ে বড় কথা, তানভীরের কাছে যে সম্মানটুকু তুমি পাওনি, সেই সম্মানটুকু তুমি আমার কাছে পাবে। আমি তোমাকে দিব। বুঝে শুনে বলছেন তো? আমি আপনার বন্ধুর বউ। আপনি কিভাবে? ওয়েট সোহাইলা, তানভীর তোমাকে বউ মানে না। সোহাইলা আর কথা না বাড়িয়ে চলে আসতে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রাহাত ওর হাতটা ধরে ওর কাছে নিয়ে আসে। সোহাইলা ধাক্কা মেরে রাহাতকে সরিয়ে দিল। বেশ জোরে চেঁচিয়ে ইচ্ছা মতো কিছুক্ষণ রাহাতকে শুনিয়ে দিল। সোহাইলার চেঁচামেচিতে আশেপাশের লোকজন সবাই ওকে দেখছে। তানভীরের নাক কাটা পড়েছে সোহাইলার এমন কাণ্ডে। ভীষণ রকমে ক্ষেপে যাচ্ছে সে সোহাইলার উপর। সোহাইলার হাত খুব শক্ত করে চেপে ধরে দাঁত কিটমিট করে বলছে, সমস্যা কি? পাবলিক প্লেসে এইভাবে কেন তুমি সিন ক্রিয়েট করছো? তোমার বন্ধু আমার হাত ধরে টানাটানি করবে কেন? তানভীর আর কোনো কথা না বাড়িয়ে সোহাইলাকে টানতে টানতে গাড়িতে এনে তুললো। বাসায় এসে রুমে ঢুকেই সোহাইলার হাতটা খুব শক্ত করে চেপে ধরে বলল, লোকের সামনে আমাকে অপমান করতে খুব মজা লাগে, তাই না? তানভীর, আমার হাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। সোহাইলার এই কথা বলার পরপরই আরো শক্ত করে চেপে ধরলো তানভীর। ব্যথা পাওয়ার জন্যই তো দিচ্ছি। আমাকে অপমান করার খুব মজা লাগে না? ওর হাত ধরেছ তো কি হয়েছে? তোমার বউয়ের হাত ধরে অন্য লোক টানাটানি করবে, এটা তোমার কিছুই যায় আসে না? না, আসে যায় না। তোমার মতো মেয়ে এর চেয়ে বেশি কি আশা করো? তোমরা যে টাকার বিনিময়ে সবকিছু লুটিয়ে দাও, সে খবর সবার জানা। তোমার হাত ধরে টানতে কি এমন হয়েছে শুনি? ও কি তোমার বুকে হাত দিয়েছে? বুকে তো আর হাত দেয়নি। আর যদি দিয়েও থাকে, তাহলে সমস্যাটা কোথায়? তোমরা তো এই জাতেরই। তোমরা তো সব খুলে দিয়েই রাখো। আর ন্যাকামিটা?
কেন করছো বুঝলাম না। তুমি এভাবে রিয়াক্ট করছো মনে হচ্ছে যেন তোমাকে টেনে হিঁচড়ে বিছানা পর্যন্ত নিয়ে গিয়েছে। তানভীরের কথা শুনে থ মেরে আসে সুহাইলা। কি বললো সে এটা? এতদিন কার ভালোবাসা পাওয়ার আশায় সে বসেছিল? এই মানুষটার যে কিনা তার বউয়ের বুকে অন্য পুরুষের হাত দিলেও কিছুই যায় আসবে না। গা ঘিনঘিন করছে সুহাইলার, প্রচন্ড রকমের ঘিন ঘিন করছে। ইচ্ছে হচ্ছে তানভীরের মুখে থুতু ছিটিয়ে দিতে। এতটা নিকৃষ্ট মানুষ হয়? চিরতরে রুচি উঠে গেছে তানভীরের ওপর থেকে তার। তানভীর চলে গেছে রুম থেকে। বাহিরে গাড়ি বেরোনোর আওয়াজ পাওয়া গেল। তানভীর বোধহয় গাড়ি নিয়ে বেরিয়েছে। আধা ঘন্টা যাবৎ ফ্লোরে বসে আছে সুহাইলা। হাতে প্রচন্ড ব্যথা করছে তার। আজ তার চোখ থেকে কোনো পানি ঝরছে না। হতে পারে প্রচন্ড ঘৃণায় সিদ্ধান্ত নিয়েছে সুহাইলা। আজই সে এই ঘর ত্যাগ করবে। মানুষের সাথে এক ছাদের নিচে বসবাস করা সম্ভব না। কোনো মানুষরূপী জানোয়ারের সাথে সাথে তো নাই। তানভীর একটা জানোয়ার। যত দ্রুত সম্ভব ডিভোর্সটা সেরে নিবে সে। ভুলটা তারই ছিল। সে একটা জানোয়ারকে মানুষ বানাতে গিয়েছিল। জানোয়ার কখনোই মানুষ হয় না, সেটা ভুলেই গিয়েছিল সোহাইলা। লাগেজে এক এক করে নিজের সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছে সে। সব গোছগাছ হতেই ফোন এলো ফাহিমের। হ্যালো ভাইয়া, ইমিডিয়েটলি হলি ফ্যামিলির হসপিটালে আসো। কেন? তানভীর অ্যাক্সিডেন্ট করেছে। হসপিটাল থেকে খবর এসেছে কন্ডিশন খুব ক্রিটিক্যাল। বাঁচতেও পারে আবার। তুমি জলদি আসো। আমিও রওনা হয়েছি। ফোনটা কেটে দিল ফাহিম। কেটে দেওয়ার পরও কানে ফোনটা লাগিয়ে রেখেছে সুহাইলা। ব্রেন এই মুহূর্তে কাজ করছে না তার। কি বললো ফাহিম? তানভীর অ্যাক্সিডেন্ট? বাঁচা মরা? ও না মাত্রই ঝগড়া করে বাসা থেকে বের হয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই কি হয়ে গেল? খানিক বাদে হুঁশ হলো সুহাইলার। তানভীর হসপিটালে আছে। বাঁচতেও পারে, মরতেও পারে। ওকে এক্ষুনি যেতে হবে হসপিটালে। রফিক ড্রাইভারকে সাথে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো সুহাইলা। দুই চোখ বেয়ে অঝরে পানি ঝরছে তার। একটু আগেই সে মানুষটার প্রচন্ড ঘৃণা হচ্ছিল। তার জন্যই চোখের কোণা থেকে পানি ঝরছে। সেটা তার জানা নেই কেন।